সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদের এনএমএমএসের ক্লাস 8-এর যে এনএমএমএস পরীক্ষা হয় সেই পরীক্ষার তোমাদের আগের ক্লাসে হিস্ট্রি এবং জিকে আমি বেশ কিছু প্রশ্ন আলোচনা করেছি। ঠিক আছে, 15টা কোশ্চেন, প্রথম 15টা কোশ্চেন আলোচনা করেছি এবং তার সাথে সাথে রিলেটেড অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি এবং তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছি যেগুলো তোমাদেরকে অ্যান্সার করতে আমি বলেছিলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা কমেন্ট করতে থাকবে। কমেন্টে তোমাদের অ্যান্সারগুলো আমি দেখতে চাই, কে কী কমেন্ট করছো। তো সেটা ঠিক বা ভুল সেগুলো আমি তোমাদের কারেকশন করে দেবো, অসুবিধা নেই। এবার দেখো, আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 16 থেকে শুরু করছি, পরের কোয়েশ্চেনগুলো আমরা করতে থাকবো। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? আচ্ছা দেখো, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? বলছে জে.বি. কৃপালিনী, চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি জাকির হোসেন। অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কী হবে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আচ্ছা এবার দেখো, সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যদি আমরা কয়েকটা কথা বলে নিই। প্রতি বছর আমরা 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর কি পালন করি? আমরা কিন্তু শিক্ষক দিবস পালন করি। সেই শিক্ষক দিবস পালন যে করি সে কার জন্মদিন উপলক্ষে? সেটা হলো এই সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা এই শিক্ষক দিবসটা পালন করে থাকি, মানে তার জন্মদিনের দিন আর কি। এবার দেখো, এখানে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সম্পর্কে বলেছে। তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে আছে? তো তোমরা এটা কমেন্ট করতে বলেছিলাম আমি আগের ভিডিওতে, তো এখানে আমি অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি। বর্তমান উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, তো প্রথমে ছিল জগদীপ ধনকর, মানে এনার আগে সিপি রাধাকৃষ্ণনের আগে জগদীপ ধনকর ছিলেন। তো কিছুদিন আগে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখন বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে আমি একটা প্রশ্ন কমেন্ট করার জন্য একটা প্রশ্ন দিচ্ছি। সেটা হলো, দেখো 5ই সেপ্টেম্বর হলো আমাদের ভারতবর্ষের শিক্ষক দিবস আমরা পালন করি। যদি বলা হয় বিশ্ব শিক্ষক দিবস, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, যে কোনো সোর্স থেকে তোমরা হেল্প নিতে পারো, যে কারো থেকে হেল্প নিতে পারো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, বলা হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় সরকারে মন্ত্রী দেখা যায় কত প্রকারের, কত রকমের মন্ত্রী আছে কেন্দ্রীয় সরকারে? যে কেন্দ্রীয় সরকারের প্রধানত 3 ধরনের মন্ত্রী রয়েছে। 3 ধরনের। এই 3 ধরনের মন্ত্রী কি কি মন্ত্রী? যেমন প্রথমত আছে ক্যাবিনেট মন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্টার আমরা বলে থাকি। তারপর আছে প্রতিমন্ত্রী, আর আছে উপমন্ত্রী। ঠিক আছে, উপমন্ত্রী। তাহলে এই 3 ধরনের কিন্তু 3 প্রকারের মন্ত্রী থাকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভাতে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে ভারতের সংসদের নিম্ন কক্ষের নাম কি? রাজ্যসভা, বিধানসভা, লোকসভা নাকি বিচারসভা? দেখো এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাদের বেশ কিছু ইনফরমেশন প্রথমে জানতে হবে। প্রথমত তোমাদের সংসদ সম্পর্কে বলছে, সংসদ বা আমরা ইংরেজিতে এটাকে বললে পার্লামেন্ট। ঠিক আছে, তাহলে সংসদ বা কি পার্লামেন্ট। এইবার সংসদের দুটো কক্ষ থাকে, একটা থাকে লোকসভা, আর একটা থাকে রাজ্যসভা। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে আমরা যদি পার্থক্য দেখি যে লোকসভা আর রাজ্যসভার মধ্যে পার্থক্যটা কি, তাহলে কি বলছি যে সংসদ বা পার্লামেন্ট, সেই পার্লামেন্টের দুটো কক্ষ থাকে, একটা হলো লোকসভা আর একটা হলো রাজ্যসভা। এবার দেখো এই যে লোকসভা আছে, লোকসভাকে আমরা নিম্ন কক্ষ বলে থাকি। কি বলি আমরা? নিম্ন কক্ষ। আর রাজ্যসভাকে আমরা বলি উচ্চ কক্ষ। ঠিক আছে, উচ্চ কক্ষ।
এবার দেখো লোকসভার নিম্নকক্ষ হলে কি হয়েছে, লোকসভার কিন্তু ক্ষমতা রাজ্যসভা থেকে বেশি হয়। তাহলে ক্ষমতা কার বেশি হয়, ক্ষমতা তুলনামূলকভাবে ক্ষমতা বেশি হবে লোকসভার বেশি, রাজ্যসভার কিন্তু লোকসভা থেকে কম হয়। বোঝা গেল? এবার দেখো লোকসভা যদি কেউ যদি লোকসভার সদস্য হতে চায় তাহলে তার বয়স কত হতে হবে, ন্যূনতম বয়স কত হতে হবে, ন্যূনতম বয়স হতে হবে লোকসভার জন্য 25 বছর, 25 বছর। কিন্তু রাজ্যসভার জন্য বয়স হতে হবে 30 বছর। ঠিক আছে, তাহলে রাজ্যসভার জন্য বয়স হতে হবে 30 বছর, লোকসভার জন্য বয়স হতে হবে 25 বছর। ক্ষমতা কার বেশি, ক্ষমতা হলো লোকসভার বেশি। আচ্ছা, নিম্নকক্ষ কাকে বলা হচ্ছে, লোকসভাকে বলা হচ্ছে নিম্নকক্ষ, আর রাজ্যসভাকে বলা হচ্ছে উচ্চকক্ষ। আচ্ছা, বয়স মানে কি, ন্যূনতম এত বয়স হতে হবে। ঠিক আছে, তাহলে লোকসভার সদস্য হওয়া যাবে। তাছাড়া ভোটের মধ্যে ভোটাভুটি তো হবে, সেখানে জয়লাভ করতে হবে। ঠিক আছে, ওগুলো নিয়ে আর আলোচনা করছি না। আচ্ছা, আরেকটা জিনিস শুনে রাখো, লোকসভার যদি সভাপতিত্ব কে করেন, সভাপতিত্ব কে করেন, ঠিক আছে, সভাপতিত্ব লোকসভার ক্ষেত্রে যে সভাপতিত্ব করেন তাকে আমরা বলি স্পিকার। কি বলি, স্পিকার। তাহলে লোকসভার একজন স্পিকার থাকেন। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে যে সভাপতিত্ব করেন তাকে আমরা চেয়ারম্যান বলি, চেয়ারম্যান বলি। ঠিক আছে, এবার দেখো এই যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান বাংলা লেখাটা কেমন যেন লাগছে না। আচ্ছা, এবার দেখো রাজ্যসভার ক্ষেত্রে যে চেয়ারম্যান কে হন, চেয়ারম্যান হন মোস্ট ইম্পর্টেন্ট ভারতের যে উপরাষ্ট্রপতি হবেন, সেই উপরাষ্ট্রপতি কিন্তু এই রাজ্যসভার সভাপতিত্ব করবেন। ঠিক আছে, সেই রাজ্যসভার চেয়ারম্যান হবেন কে, উপরাষ্ট্রপতি। আরেকবার বলছি, লোকসভা আর রাজ্যসভা সংসদের দুটো পার্ট থাকছে, একটা হলো লোকসভা আর একটা হলো রাজ্যসভা, দুটো কক্ষ থাকছে। এবার লোকসভাকে আমরা বলি নিম্নকক্ষ আর রাজ্যসভাকে বলি আমরা উচ্চকক্ষ। আর লোকসভার ক্ষমতা কিন্তু রাজ্যসভা থেকে বেশি, রাজ্যসভার ক্ষমতা কিন্তু লোকসভার থেকে কম। লোকসভার যদি সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কিন্তু 25 হতেই হবে, আর রাজ্যসভার ক্ষেত্রে বয়স ন্যূনতম 30 হতে হবে। আচ্ছা, সভাপতিত্ব কে করেন লোকসভার ক্ষেত্রে, লোকসভায় একজন স্পিকার নিয়োগ করা হয়, সেই স্পিকার কিন্তু লোকসভার সভাপতিত্ব করেন। আর রাজ্যসভার ক্ষেত্রে সভাপতিত্ব কে করেন, রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন। বোঝা গেল? আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এবার দেখো এই কোশ্চেনগুলো অলরেডি দেখো আমরা করেও ফেললাম, এক্ষুনি আলোচনা করলাম। রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স হওয়া প্রয়োজন কত? তাহলে রাজ্যসভা হতে হলে আমাদের কত বয়স হতে হবে, কত হবে, 30 বছর, তাই না? লোকসভার ক্ষেত্রে হলো 25 বছর, আর রাজ্যসভার ক্ষেত্রে হতে হবে 30 বছর। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে যে রাজ্যসভার চেয়ারম্যান করা হয় কাকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে, সংসদ বিষয়ক উন্নয়ন মন্ত্রী নাকি উপপ্রধানমন্ত্রী? এক্ষুনি তোমাদের বলেছি আমি, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করেন, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপরাষ্ট্রপতি কিন্তু দায়িত্ব পালন করেন। অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান কে হন, উপরাষ্ট্রপতি। ঠিক আছে, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন, সিপি রাধাকৃষ্ণন, তাই তো, সিপি রাধাকৃষ্ণন। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 21 বলছে যে রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো রাজ্যসভার অধিবেশনের সভাপতিত্ব তোমাদের এক্ষুনি আলোচনা করলাম। রাজ্যসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন রাজ্যসভার ক্ষেত্রে, উপরাষ্ট্রপতি। আর লোকসভার ক্ষেত্রে হলো স্পিকার, স্পিকার হলো লোকসভার ক্ষেত্রে, তাই না, লোকসভার ক্ষেত্রে। ওকে, এটা হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে ভারতের সংসদের উচ্চ কক্ষে সভাপতিত্ব কে করেন? তাহলে প্রথমত উচ্চকক্ষ কোনটা, তোমাদের আমি বললাম যে
একটা হলো নিম্নকক্ষ আর একটা হলো উচ্চকক্ষ, তাই তো? নিম্নকক্ষ আর হলো উচ্চকক্ষ। এবার দেখো নিম্নকক্ষ কোনটাকে বলছি আমরা? নিম্নকক্ষ মানে হলো লোকসভা, নিম্নকক্ষ মানে হলো লোকসভা, লোকসভা, আর উচ্চকক্ষ মানে হলো রাজ্যসভা, তাই তো? তাহলে উচ্চকক্ষ মানে কি? রাজ্যসভার, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? অ্যান্সার কি হবে? উপরাষ্ট্রপতি। তাহলে উচ্চকক্ষ মানেই হলো তোমার রাজ্যসভা, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? আমরা জানি উপরাষ্ট্রপতি। ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে যে বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না, তাহলে কোন এমন বিল আছে যেটাকে লোকসভায় আনা যায় কিন্তু রাজ্যসভায় আনা যায় না? আচ্ছা, প্রতিরক্ষা বিল, মহিলা বিল, অর্থ বিল নাকি শিক্ষা বিল? এটা অ্যান্সার হয়ে যাবে অর্থ বিল। অর্থ বিলের ক্ষেত্রে দেখো এই বিলটা সম্পূর্ণ এটা সম্পর্কে জানতে হবে আমাদের। অর্থ বিল যেটা হয় না, অর্থ বিল পাস করার ক্ষেত্রে লোকসভার কিন্তু ক্ষমতা সর্বাধিক, অর্থাৎ লোকসভা চাইলেই, মানে লোকসভার ইচ্ছাতেই এটা হবে, লোকসভা অর্থ বিলটা পাস করে। কিন্তু রাজ্যসভায় সেই অর্থ বিল পাস না হলেও কোনো ক্ষতি নেই, তাদেরকে হয়তো দেখার জন্য 14 দিন টাইম দিল, তারা দেখলো, দেখে আবার ওরা হ্যাঁ বলুক না বলুক তাতে কিন্তু কিছু আসে যায় না। তার মানে এই অর্থ বিলের ক্ষেত্রে সর্বাধিক ক্ষমতা কিন্তু লোকসভার রয়েছে, ঠিক আছে? অর্থ বিলের ক্ষেত্রে লোকসভায় যা বলবে সেটাই হবে। ওকে, পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 24 রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নির্বাচিত করেন কে? দেখো পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন মানে কি? পিএসসি। এখন তোমরা শুনেছো যে ইউপিএসসি, ইউপিএসসি মানে হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ভারতবর্ষের মধ্যে সব থেকে যদি টাফেস্ট এক্সাম বলতে পারো বা সব থেকে উঁচু পদের যে এক্সাম সেটা কিন্তু ইউপিএসসি, ঠিক আছে? তোমরা যদি আইপিএস আইএএস অফিসার হতে চাও তাহলে কিন্তু তোমাদের ইউপিএসসি এক্সাম দিতে হবে, ইউপিএসসি এক্সামে ক্র্যাক করতে হবে। এবার দেখো ইউপিএসসি মানে হলো আমি বললাম যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউ কি? ইউনিয়ন। আচ্ছা, আর কি আছে? এটা হলো রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ স্টেট পিএসসি, তাহলে এসপিএসসি এটা হয়ে যাচ্ছে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, আরেকটা কি হয়? আরেকটা হয় জেএসপিএসসি, এটা মানে হলো জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। এবার দেখো যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটা হলো কেন্দ্রে, আর যেটা স্টেট পাবলিক সার্ভিস কমিশন এটা হলো রাজ্যের জন্য, আর যেটা জেএসপিএসসি মানে হলো জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন, এটা হলো একাধিক রাজ্য মিলে যদি চায় যে এমন একটা পদ সৃষ্টি করতে পিএসসির, একাধিক রাজ্য মিলে কিন্তু তারা জয়েন্টভাবে আলাদা করে পিএসসি তারা করতে পারে, পাবলিক সার্ভিস কমিশন তারা নিয়োগ করতে পারে, ঠিক আছে? এবার আমাদের এখানে বলছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরকে কে নির্বাচিত করেন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে রাজ্যপাল, ঠিক আছে? রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য তাদেরকে নির্বাচিত করবেন রাজ্যপাল। কেন্দ্রের ক্ষেত্রে কে করেন? কেন্দ্রের ক্ষেত্রে করেন রাষ্ট্রপতি, ঠিক আছে? কেন্দ্রের ক্ষেত্রে করেন রাষ্ট্রপতি। ওকে, পরের প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধান অনুযায়ী বলছে যে ভারতীয় বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের নিযুক্ত করেন কে? ওকে, বলছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, বিভিন্ন যে রাজ্য আছে আমাদের, টোটাল কতগুলো রাজ্য আছে? টোটাল 28টা রাজ্য আছে, তাই তো? আর হলো 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। এই যে 28টা রাজ্য আছে সেই রাজ্যের, বলছে বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল সেই রাজ্যপালদের নিযুক্ত করেন কে? আচ্ছা, অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতি নাকি হাইকোর্ট? এটা অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি, ঠিক আছে? রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন। এবার দেখো রাজ্যপাল সম্পর্কে আমাদের একটু জানতে হবে, রাজ্যপাল সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তোমাদের আজকে একটা কমেন্ট করার জন্য আমি কমেন্ট করবে তোমরা যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? বর্তমান রাজ্যপাল কে? এটা তোমরা কমেন্ট করবে।
আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে যে রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন, রাষ্ট্রপতি নিযুক্ত করেন। এবার রাজ্যপাল সম্পর্কে যদি আমরা জানতে চাই, রাজ্যপাল সম্পর্কে কি জানতে পারবো? দেখো, প্রথমত যেই রাজ্যকে রাজ্যপাল হিসেবে, কোনো একটা রাজ্যের রাজ্যপাল হিসেবে যখন নিযুক্ত করবে, সে কিন্তু সেই রাজ্যের বাসিন্দা হওয়া যাবে না। অর্থাৎ আমাদের রাজ্যের যে রাজ্যপাল হবে, সেই কিন্তু আমাদের রাজ্যের বাসিন্দা হতে পারবে না, সে অন্য রাজ্যের বাসিন্দা হতে পারবে। ধরো আমি বলছি কেরালার একজন আমাদের রাজ্যের রাজ্যপাল হলো, কিন্তু পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি, সে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারবে না, সে অন্য রাজ্যের রাজ্যপাল হতে পারবে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন। আরেকটা জিনিস হলো, একজন রাজ্যপাল সে কিন্তু একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে সে কিন্তু থাকতে পারবে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি চান একজন রাজ্যপালকে দুটো বা তিনটে রাজ্যের দায়িত্বভার পালন করার জন্য, দুটো রাজ্যের একসাথে রাজ্যপাল শাসনভার তিনি পরিচালনা করতে কিন্তু পারবেন। যেমন আমি যদি বলি পশ্চিমবঙ্গ এবং তার সাথে ধরো বিহারের একজনই রাজ্যপাল, সেটা কিন্তু হতে পারে। বোঝা গেল? তাহলে একজন কিন্তু একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে থাকতে পারে, সেটা রাষ্ট্রপতির নির্দেশের হিসেবেই হবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 26। ভারতীয় সাম্প্রতিক দলীয় ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রবণতা কি? তাহলে ভারতের সাম্প্রতিক দলীয় ব্যবস্থায়, অর্থাৎ যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিশেষ প্রবণতা দেখা দিচ্ছে। সেটা কি? নির্জোটী রাজনীতি, জোট রাজনীতি, একদলীয় রাজনীতি, নাকি বহুদলীয় রাজনীতি? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি, জোট রাজনীতি। দেখো, এখানে জোট রাজনীতি মানে কি? জোট রাজনীতি মানে হলো, ধরো কোনো একটা দল আছে, আমি বলছি এ একটা পার্টি, বি একটা পার্টি, সি একটা পার্টি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে সি পার্টি সব থেকে বেশি ভোট পেল, সি পার্টি এখন সব থেকে বেশি ভোট পেল, কিন্তু এ পার্টি আর বি পার্টি মিলে, আচ্ছা একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো এ পার্টি 100টা ভোট পেল, আর সি পার্টি পেল ধরো 120টা, ধরো 120টা ভোট পেল, আর বি পার্টি ধরো 30টা পেল। ঠিক আছে, তাহলে আমি বলছি যে তিনটে দল আছে, এ পার্টি 100টা ভোট পেয়েছে, বি পার্টি পেয়েছে 30টা, আর সি পার্টি পেয়েছে 120টা ভোট। এখন দেখো, এ আর বি মিলে যদি একটা জোট তৈরি করে, জোট করলে কি হবে? এদের দুটো ভোট একসাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে কটা সিট আছে? 100 + 30, 130। তাহলে এদের ভোট হয়ে যাচ্ছে 130, আর সি কিন্তু কমে যাচ্ছে এক্ষেত্রে। তাহলে এটাকে আমরা বলবো জোট রাজনীতি। তো এই জোট রাজনীতি কিন্তু বর্তমানে ভারতবর্ষে এই জোট রাজনীতিটা কিন্তু চলে বেশি। ঠিক আছে, কোনো একটা দল আরেকটা দলের সাথে মিক্সড হয়ে যায়। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে। লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত হতে হবে? তো লোকসভার ক্ষেত্রে বয়স কত হতে হবে? 25 বছর। রাজ্যসভার ক্ষেত্রে কত হতে হবে? রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর হতে হবে। ওকে, পরের প্রশ্ন দেখি। নেক্সট কোয়েশ্চেন আছে, লোকসভার সভাপতিত্ব কে করেন? আচ্ছা, লোকসভার সভাপতিত্ব কে করেন? ভেরি ইজি কোয়েশ্চেন, তোমাদের আমি আলোচনা করেছি। লোকসভার কিন্তু সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। একজন স্পিকার নিয়োগ করা হয়, সেই স্পিকার কিন্তু লোকসভার সভাপতিত্ব করেন। আর রাজ্যসভার ক্ষেত্রে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি, তাই না? তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, তোমরা কমেন্ট করবে। আচ্ছা, বর্তমানে ভারতের লোকসভার, ভারতবর্ষের যে লোকসভা আছে, সেই লোকসভার স্পিকার কে আছেন? স্পিকার কে আছেন বর্তমানে ভারতবর্ষের লোকসভার স্পিকারের নাম কি? সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও আমি চেষ্টা করছি, আমি তো চেষ্টা করি যে ডেইলি মনে হচ্ছে ভিডিও দিলে তোমাদের উপকার হবে। তো সেটা তো সবসময় সম্ভব হয় না, কিন্তু আমি তবুও চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের একটাই কথা তোমাদের জন্য, যে
তোমরা অবশ্যই তোমাদের চেষ্টা করতে হবে, ভালো করে স্টাডি করতে হবে যাতে তোমরা এনএমএসে পাস করে আসতে পারো, ঠিক আছে? এটা তোমাদের একেবারে সংকল্প করতে হবে, এটা তোমাদের টার্গেট রাখতে হবে। আর একটা কথা হলো, তোমরা তো আমার ভিডিও দেখছো, প্রত্যেকে একটু অবশ্যই লাইক করে দেবে, হ্যাঁ? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের যা, আমি তো চেষ্টা করি যা যা কমেন্ট করো তো সেগুলো রিপ্লাই দেওয়ার। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা যারা নতুন আসছো চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রাজ্য সরকারের সর্বাধিক বলছে পদাধিকারী কী হবে? আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে রাজ্য সরকারের সবথেকে সর্বোচ্চ পদাধিকারী কে হয়? রাজ্যপাল হয়ে যায়, মুখ্যমন্ত্রী নয়। কিন্তু কি হবে? রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল কিন্তু নমিনাল হেড, নামে প্রধান, কিন্তু প্রকৃত শাসনের শাসকের অধিকারীকে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী। প্রকৃত শাসন ব্যবস্থার মানে প্রকৃত শাসক হলেন মুখ্যমন্ত্রী, ঠিক আছে? সর্বোচ্চ পদ হলো রাজ্যপাল। ওকে, আমাদের আজকের লাস্ট কোশ্চেন বলছে যে রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে? তোমাদের এক্ষুনি বললাম আমি, রাজ্যের ক্ষেত্রে সবথেকে ক্ষমতাবান যদি বলা হয় তাহলে কিন্তু সেটা হলো মুখ্যমন্ত্রী, ঠিক আছে? আর সবার ওপরের পদ হলে রাজ্যপাল হয়ে যাবে, কিন্তু সবচেয়ে ক্ষমতাবান হলে হয়ে যাবে কি? মুখ্যমন্ত্রী। ওকে, আচ্ছা, আজকে তাহলে আমরা এখানেই রাখছি। তোমাদের নেক্সট এখানে আর যা যা প্রশ্ন আছে, তোমাদের সংবিধানের এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর এখানে বিশেষ করে জিকে পোর্শন কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর সবাই লাইক করে দেবে। আচ্ছা, আজকের জন্য এখানেই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে।